বক্সিং ডে টেস্টে নীতিশ রেড্ডি সেঞ্চুরি করার পর যখন বসে পড়লেন, আকাশের দিকে হাত তুললেন, তখন সারা পৃথিবী ক্যামেরায় একটা মানুষের কান্না দেখল। সে কান্নাটা ঠিক স্বাভাবিক কান্না ছিল না। হাউমাউ করে কান্না, দুহাত উপরে তুললে চিৎকার করা। মনে হচ্ছে যে একেবারে বিশ্বকাপ জিতে ফেলছে কেউ। আসলেই ভদ্রলোকের জন্য বিশ্বকাপ জয়ের মতো একটা ব্যাপার। কারণ যে সন্তানের জন্য নিজের ক্রিকেট ক্যারিয়ার, নিজের চাকরি, নিজের জীবন সব উৎসর্গ করছেন, সেই সন্তানকে চোখের সামনে টেস্ট সেঞ্চুরি করতে দেখলেন। আজকে আমরা নীতিশ কুমার রেড্ডিরে নিয়ে বেশি বলতে চাই না। আজকে আমরা একটু নীতিশের জন্য যে জীবন উৎসর্গ করা তার বাবা মতিয়ালা রেড্ডি, এই মতিয়ালা রেড্ডিকে নিয়ে একটু বলতে চাই। মতিয়ালা রেড্ডি অন্ধ্রপ্রদেশের মানুষ, বিশাখাপত্তনমে বাড়ি। এই বিশাখাপত্তনমে বেড়ে ওঠা একজন তরুণ যিনি কিনা শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন এবং মোটামুটি ব্যাটিংটা ভালোই করতেন। ফলে বন্ধু-বান্ধব, আশেপাশের কোচ সবাই বলতো যে, "তুই প্রপার ট্রেনিং পেলে যদি একটু ভালোভাবে ক্রিকেট শিখতে পারিস, তাহলে তুই হয়তো সত্যিই একদিন ইন্ডিয়া টিমে খেলবি।" এবং তার ভেতরে ওই ব্যাপারটা ছিল। প্রপার ব্যাকরণ মেনে ব্যাটিং করতেন তা না, অনেক ইম্প্রোভাইজড শট ছিল। এমনকি লোকে বলে পরবর্তীকালে রাঁচির ধোনিকে আমরা যেসব হেলিকপ্টার শট বা এসব করতে দেখছি, সেই জিনিসগুলো নাকি মতিয়ালা রেড্ডির ভেতরে সেই সময় ছিল। সেই মতিয়ালা রেড্ডি ক্রিকেটটা ছাড়তে বাধ্য হলেন। ইনফ্যাক্ট ২০-২১ বছর বয়স হওয়ার আগে ক্রিকেট ছেড়ে দিলেন। কারণ মারাত্মক অভাব। যে ঘরটায় থাকতেন সেই ঘরটা ভেঙে পড়তেছিল। একটা পুরনো দালান ঘর, ওই আস্তে, আস্তে পলেস্তারা ভেঙে পড়তেছিল। বাবার সংসার আর চলে না। বাবার ফুসফুসের রোগ ছিল। সব মিলে সংসার ঘাড়ে তুলে নিতে হলো মাত্র ২২-২৩ বছর বয়সে। হিন্দুস্তান জিঙ্ক বলে একটা প্রতিষ্ঠানে চাকরি নিলেন। একদম নিজের ক্রিকেট স্বপ্নটারে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু ওই যে মনের ভিতর ক্রিকেট, বুকের ভিতরে ক্রিকেট, ওই জিনিসটা তো আর মরে নাই। ওই জিনিসটা রইছে। টিভিতে যখন দেখতেন তরুণ খেলোয়াড়রা খেলতেছে, ইভেন তার বয়সী শচীন টেন্ডুলকার যখন বিশ্ব রেকর্ড করতেছে, তখন বুকের ভিতর মোচড় দিয়ে উঠত। সবচেয়ে বেশি মোচড় দিত ওই ধোনির ওই হেলিকপ্টার শট দেখে। অনেকবার ভাবছেন যে এই শটটা তো আমিও করতে পারতাম। এইরকম হয়তো আমিও খেলতে পারতাম। কিন্তু ওই বয়সে তো আর নতুন করে খেলা সম্ভব না। যেটা সম্ভব ছিল মতিয়ালা সেইটা করলেন। মতিয়ালার যখন একটা ছেলে হলো, সেই ছেলেটার নাম নীতিশ রেড্ডি। ছেলেটার বয়স ৫ হতে না হতেই উনি ডিসিশন নিয়ে ফেললেন, নিজের অপূর্ণ স্বপ্নটাই ছেলেটারে দিয়ে পূর্ণ করবেন। দেখেন আধুনিক যে গুড প্যারেন্টিং এর হিসাব বা যেভাবে বাচ্চা মানুষ করার কথা আধুনিক বিশেষজ্ঞরা বলেন, সেটাতে এটা একটা ক্রাইম। যে বাবা তার স্বপ্ন ছেলের উপর চাপায় দিবে, এটা মোটেও ভালো কথা না। এটা শুনতে রোমান্টিক শোনালেও একটা বাচ্চার জন্য এটা বীভৎস একটা ব্যাপার। যে বাবা হতে চাইছিল, একটা কিছু হতে পারে নাই, সেই জিনিসটা আমার উপর চাপায়া দিল। কিন্তু মতিয়ালা সেই কাজটা করছেন। কোনো আধুনিকতার ধার ধারেন নাই, কোনো নৈতিকতার ধার ধারেন নাই। একদম বাচ্চাটাকে চাপ দিয়ে ক্রিকেট খেলা শেখাইছেন। মাত্র যখন ৫ বছর বয়স, তখনই উনি হিন্দুস্তান জিঙ্কের একটা ছোট মাঠ ছিল, ওই মাঠে ছেলেটাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে একটা প্লাস্টিকের ব্যাট এনে হাতে ধরায় দিলেন এবং নিজে ছোট একটা ওই যে ক্যাম্বিস বল, আমার ধারণা এটা টেনিস বল দিয়ে ওরে ১ম ব্যাটিং শুরু করাইলেন। এই যে শুরু হলো ছেলেকে নিয়ে পাগলামি, চাকরির ওই সময়টুকু ছাড়া এই ছেলেকে ৮-১০ বছর বয়স পর্যন্ত নিজের নানাভাবে ক্রিকেট শিখায় গেছেন। নিজের ভিতরে যতটুকু ছিল, একটা পর্যায় পর্যন্ত তো ব্যাটিং করছেন, ক্রিকেট খেলছেন, সেটুকু পুরোটা ছেলের ভিতর দিয়ে দিলেন। এবং ছেলেটা অলমোস্ট বিরক্ত হয়ে গেল ক্রিকেট নিয়ে। নীতিশ রেড্ডির ক্রিকেট নিয়ে কোনো আগ্রহ ছিল না এবং সে তার বাবার উপরে ভয়াবহ বিরক্ত ছিল। যে বাবা এটা কি করতেছে? আমি চাই বাচ্চাদের সঙ্গে অন্য খেলা খেলে বেড়াতে, আমি চাই টিভি দেখতে, কার্টুন দেখতে। বাবা জোর করে আমারে ক্রিকেটার বানাবে। শুধু ক্রিকেটার হইলে হবে না, শুধু ব্যাটিং শিখলে হবে না। তোমাকে বোলিং শিখতে হবে, ফাস্ট বোলিং শিখতে হবে, মানে সব করতে হবে। এই মতিয়ালি রেড্ডি নিজের সর্বস্ব দিয়ে দিলেন। শুধু তাতে সন্তুষ্ট থাকলেন না। ৮-৯ বছর বয়স হইলে তার একটা একাডেমিতেও ভর্তি করে দিলেন। যে শুধু আমি শেখালে হবে না, ওর আরো ভালো হইতে হবে, আরো ভালো হইতে হবে। এই ব্যাপারটা নিয়ে নীতিশ খুব বিরক্ত ছিল, যেটা আগেই বললাম। একই সঙ্গে নীতিশের প্ল্যান ছিল যে কোনোভাবে এর থেকে পালায় বাঁচা যায় কিনা। ততদিনে ২ একটা এজ লেভেল ক্রিকেটেও নীতিশ খেলা শুরু করছে। লোকাল কোচরা বলতেছে যে নীতিশের ভিতরে আসলেই প্রতিভা আছে। ওই বাপের ছেলে তো জেনেটিকভাবে কিছু পাইছে। ফলে নীতিশকে নিয়ে সবাই আশাবাদী। কিন্তু নীতিশ একটু আশাবাদী না। নীতিশ এইসব ছেড়ে চলে যেতে চায়। একদিন নীতিশের রাতের বেলায় ঘুম ভেঙে গেছে। এই রাতটাকে আপনি বলতে পারেন পৃথিবীর একটা ইতিহাস বদলে দেওয়ার রাত। রাতের বেলায় ঘুম ভেঙে গেছে। সে দেখে তার বাবা খাটে নেই। তার বাবা গিয়ে একটা ভাঙা চেয়ারের উপর বসে কাঁদতেছে। ২ চোখ দিয়ে সমানে পানি বেরোচ্ছে। ওর মাও জেগে আছে।
তো ও টের পেতে দিচ্ছে না, ও জেগে আছে। তখন ওর মা আর ওর বাবা কথা বলতেছে, ওর মা বলতেছে যে, "তুমি কাঁদো কেন?" তো বলতেছে, "এত কিছু করতেছি, সংসারে চাল কেনার টাকাটাও নাই। এত কষ্ট করতেছি, কিন্তু ছেলেটার তো ক্রিকেটে মন নাই। ও আমার জীবনটাই দিয়ে দিতে চাচ্ছি ওর জন্য। ছেলেটার তো ক্রিকেটে মন নাই।" ও ওই রাতে ওই বাবার কান্না দেখে ঠিক করলো যে বাবার এই স্বপ্ন আসলে অনেক বড় ব্যাপার। এইটা আসলে এই সারফেস লেভেলে বসে কল্পনা করা যাবে না। এটা একটা ঐশ্বরিক ব্যাপার। সেইদিন নীতিশ রেড্ডি ঠিক করলো যে সে ক্রিকেটার হবেই এবং বাবার স্বপ্ন পূরণ করবে। এরপর ব্যাপারটা সিনেমাটিক মোড় নিল। সিনেমাটিক মোড় নিল কিরকম? নীতিশের বয়স যখন ১২ বছর, ততদিনে নীতিশ এজ লেভেলে বেশ ভালো খেলা শুরু করে। সেই সময় মতিয়ালা রেড্ডির এই ইয়ে থেকে বিশাখাপত্তনম থেকে ট্রান্সফার হয়ে গেল উদয়পুরে। এখন বিশাখাপত্তনমে তো মতিয়ালা রেড্ডি একটা সেটআপ তৈরি করে ফেলছিলেন। যে কোথায় ছেলেটা ট্রেনিং করবে, কোথায় খেলবে সবকিছু সেট করা ছিল। কিন্তু হুট করে এই সময় যদি সব নিয়ে উদয়পুর চলে যেতে হয়, তাহলে তো ছেলেটার ক্রিকেট বাধাগ্রস্ত হবে। উনি কোনো কিছু না ভেবে রিজাইন করে দিলেন। এরপর আরও অভাবে পড়ল পরিবারটা। উনি টুকটাক এটা ওটা বিক্রি করে, এটা ওটা হকারি করে সংসার চালান। মানে দুর্বিষহ একটা অবস্থা। তার মধ্যে ছেলেকে নিয়ে ওই স্বপ্ন দেখে যাচ্ছেন। ছেলেটা ততক্ষণে বুঝে ফেলছে বাবার স্বপ্নের কত বড় স্বপ্ন এবং এই স্বপ্নের মাহাত্ম্যটা বুঝে ফেলছে। ফলে ছেলেও তখন চমকানো শুরু। নীতিশ রেড্ডি মূলত সর্বভারতীয় পর্যায়ে নিজের পরিচয়টা প্রকাশ করলো ২০১৭-১৮ সালের বিজয় মার্চেন্ট ট্রফিতে। ওখানে পরপর ২ ম্যাচে ও একটা ৩০০ করলো, একটা ৪৪১ রানের ইনিংস খেললো। ওই পুরো টুর্নামেন্টেও ১২০০-র উপরে রান করছিল এবং এভারেজ ছিল ১৭৬-এর উপরে। এই রেকর্ডটা আজও পর্যন্ত বিজয় মার্চেন্ট ট্রফিতে সর্বকালের সেরা রেকর্ড। এভারেজের দিক থেকে সর্বকালের সেরা, টোটাল স্কোরের দিক থেকে সর্বকালের সেরা। এই রেকর্ড করে সে ন্যাশনালি দৃষ্টি আকর্ষণ করে ফেলল। এর মধ্যেই আপনাদের মনে আছে এম কে প্রসাদ, সাবেক ভারতীয় নির্বাচক এবং সাবেক জাতীয় দলের খেলোয়াড়। এম কে প্রসাদের চোখে পড়ে গেল এই ছেলেটা। ফলে ওরা আর বাকি পথটা পাড়ি দিতে খুব বেশি কষ্ট করতে হয় না। খুব দ্রুত আইপিএল দল তাকে কিনে নিল। তারপরে দলের হয়ে খেললো, রঞ্জি ট্রফির হয়ে খেললো। সব জায়গায় খুব ভালো করতেছিল। ফার্স্ট ক্লাসে ব্যাটিং এভারেজ, বোলিং এভারেজ দুটোই অসাধারণ। শুরুর দিকে সে কিন্তু একদম নতুন বলের ফাস্ট বোলার ছিল। এখন যেরকম আপনারা দেখেন যে সে সেকেন্ড চেঞ্জ অথবা থার্ড চেঞ্জে আসে, মূলত একটু মিডিয়াম পেসার। কিন্তু শুরুর দিকে একদম নতুন বলের পেস বোলার ছিল। আর টপ অর্ডার ব্যাটসম্যান তো একদম শুরু থেকেই। কিন্তু যতদিনে জাতীয় দলে আসলো ততদিনে একটু বিভিন্ন জায়গায় আপোস করতে হয়েছে। কারণ দেশটার নাম ইন্ডিয়া। ওই ইন্ডিয়াতে তো আসলে টপ অর্ডারে তরুণ একজনের পক্ষে এসে ব্যাটিং করা কঠিন। ওয়াশিংটন সুন্দর বা অনেকেই আপনারা দেখতেছেন যে যারা ওই উপরের দিকে ব্যাট করার যোগ্যতা রাখে তাদের আসলে নিচের দিকেই ব্যাট করতে হচ্ছে। নীতিশ রেড্ডিও তাই। ইন্ডিয়া অনেকদিন ধরে একটা ভালো পেস বোলিং অলরাউন্ডার খুঁজতেছে। ইনফ্যাক্ট হার্দিক পান্ডিয়া ছাড়া তারা কপিল দেবের পরে খুব সাস্টেইনেবল পেস বোলিং অলরাউন্ডার পায় নাই। ইরফান পাঠান আসছেন, টুকটাক এও আসছে। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে, একটা পেস বোলিং অলরাউন্ডার আগেও আমি বলছি যে সাবকন্টিনেন্টের দলগুলোর জন্য খুব জরুরি। এটা নিয়ে অবশ্য গৌতম গম্ভীর মাঝে খুব রিঅ্যাক্ট করে ফেলছিলেন নীতিশ রেড্ডি প্রসঙ্গে যে, "পেস বোলিং অলরাউন্ডার না থাকলে কি বানাবো? এটার জন্য এত হাউঘাউ করার কি আছে? যা আছে তাই নিয়ে খেলতে হবে।" তো সেই অভাবটা ওদের নীতিশ রেড্ডি মিটাবে এরকম একটা প্রত্যাশা গত কয়েক বছর ধরে তৈরি হয়েছে। এট লাস্ট সে জাতীয় দলে আসছে, শর্টার ফরম্যাটে আগে খেলছে এবং টেস্টে এবার খেলতেছে কয়েকটা টেস্ট ধরে এবং শেষ পর্যন্ত বক্সিং ডে টেস্টে যখন ইন্ডিয়া মহাবিপর্যয়ের মুখে ৭ উইকেট হারায় ফেলছে খুব দ্রুত। মনে হচ্ছে বক্সিং ডে টেস্টে সর্ব অর্থে একটা হিউমিলিয়েশন হতে যাচ্ছে। যেটা ওই বাচ্চাটা শুরু করে দিছিল ইনিংসের শুরুতে, ম্যাচের শুরুতে, সেটা বোধহয় হতে যাচ্ছে। সেই জায়গা থেকে সে সুন্দররে নিয়ে, ওয়াশিংটন সুন্দররে নিয়ে অলমোস্ট ১৫০ রানের একটা পার্টনারশিপ করছে। তার চেয়ে বড় কথা, দুর্দান্ত একটা সেঞ্চুরি করছে। এবং সেই সেঞ্চুরি করার পরে মতিয়ালা রেড্ডির গ্যালারিতে যে রিঅ্যাকশন, যেভাবে ২ হাত উপরের দিকে ছুঁড়ে চিৎকার করতেছে, যেভাবে হাউমাউ করে কাঁদতেছে, একটা চাপ দাড়িওয়ালা লোক, মনে হচ্ছে যে আসলে লোকটা বিশ্বকাপ জিতে ফেলছে। বিশ্বকাপও তো এর কাছে ছোট। যে ছেলেটার জন্য সর্বস্ব ত্যাগ করলো, সেই ছেলেটা যখন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে সেঞ্চুরি করে, সেটার কাছে তো একটা বিশ্বকাপ ছোট হয়ে যায়। তবে এরপরে একটা জিনিস যেটা আমরা ঐদিন ইয়েতে দেখতে পাইনি, টিভি স্ক্রিনে দেখতে পাইনি। পরে ইনফ্যাক্ট আমি টুইটারে একটা পোস্ট থেকে দেখতে পেলাম। সেটা হচ্ছে যে নীতিশ তো মাঠে খেলতেছিল বা ড্রেসিং রুমে ছিল। ব্রডকাস্টিং কর্তৃপক্ষ একটা কাজ করল। কাজ করল হচ্ছে যে নীতিশের বাবা মতিয়ালা তো খেলা দেখতে আসছেনই, সঙ্গে ওর বোন, ওর কাকা, ওর মা সবাই আসছে খেলা দেখতে। তো ব্রডকাস্টিং কর্তৃপক্ষ কি করলো? এদের ৪ জনকে নিয়ে গেল ভেতরে।
ব্রডকাস্টিং রুমে। নিয়ে গিয়ে ওদের ইয়ে ছিল ১ম এ রবি শাস্ত্রীর সঙ্গে পরিচয় করায় দিল। পরে সুনীল গাভাস্কারের সঙ্গে পরিচয় করায় দিল। তো পুরোটা ওরা একটা ভিডিও করে টুইটারে পোস্ট করছে। তো ইন্টারেস্টিং হচ্ছে রবি শাস্ত্রীর সঙ্গে ওরা স্বাভাবিকভাবে কথা বলছে। তারপরে যখন সুনীল গাভাস্কার সামনে এসে দাঁড়ায় হাত জোড় করে নমস্কার করছেন, তখন নীতিশ রেড্ডির বাবা ওই মতিয়ালা রেড্ডি জাস্ট আমি দেখলাম যে ধরেন এটা আপনারা দেখছেন যে অনেকে রিলিজিয়াস কোনো মানে খুব বড় কিছু সামনে দেখলে বড় কোনো প্রার্থনীয় কিছু সামনে দেখলে দেখবেন সেন্সলেস হয়ে যায় বা হুড়মুড় করে সামনে ভেঙে পড়ে। ওই মতিয়ালা রেড্ডির ওই রিঅ্যাকশনটা দেখলাম। মানে সুনীল গাভাস্কার সামনে এসে হাত জোড় করছে, উনি একদম কোনো কিছু না ভেবে যেভাবে ওই যে ঠাকুরকে প্রণাম করার জন্য সাষ্টাঙ্গে বুট হয়ে পড়ে, উনি সেইভাবে সুনীল গাভাস্কারের পায়ের উপরে পড়ে গেলেন, পড়ে প্রণাম করলেন। সুনীল গাভাস্কার খুবই বিব্রত, বারবার "ये क्या हो रहा है? ये क्या हो रहा है?" করতেছেন। পরে ওনার ইশারায় ফ্যামিলির বাকিরাও ওনারে ওইভাবে প্রণাম করল। পরে সুনীল গাভাস্কার দীর্ঘক্ষণ ওদের সঙ্গে কথা বললেন। একটা জিনিস খুব ইন্টারেস্টিং বললেন যে, "আমি আপনার গল্পটা শুনছি মতিয়ালা সাহেব, আপনার গল্পটা শুনছি। তো আপনি আপনার জীবনটা যে কারণে স্যাক্রিফাইস করছেন সেটা তো ইন্ডিয়ার কারণে। ছেলের জন্য করছেন, নিজের স্বপ্ন পূরণের জন্য করছেন। কিন্তু এইটা অ্যাকচুয়ালি করছেন ইন্ডিয়ার জন্য বা ক্রিকেটের জন্য। তো সেইটা আসলে সার্থক হয়েছে। আজকে দেখেন ইন্ডিয়া দল যেখানে বিপর্যয়ের মধ্যে ছিল, মনে হচ্ছিল যে ওই ফার্স্ট ইনিংসেই হেরে যাবো আমরা, সেখান থেকে আপনার ছেলে দলকে টেনে তুলছে। তো এইটাই আসলে বড় পাওয়া। ও সেঞ্চুরি করছে কিনা, জীবনে কত সফল হবে, এটা হচ্ছে বড় পাওয়া যে সে ক্রিকেটে কিছু দিচ্ছে। আপনার এই ত্যাগটা ক্রিকেটে কিছু সংযোজন করছে। এজন্য আপনি প্রাউড ফিল করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে দুনিয়ার এইসব ইমোশনাল মুহূর্ত, এইসব ক্রিকেটীয় ত্যাগের ব্যাপারটা সুনীল গাভাস্কারের মতো ভালো করে কেউ বোঝে না। কেন বোঝে না? সেটা আরেকদিন বলব। কারণ সুনীল গাভাস্কারের জীবনের গল্পটা শুনলে বুঝতে পারবেন যে এই লোকটা এই ইমোশনগুলো কেন এত ভালো বোঝে। সবাই ভালো থাকবেন। মতিয়ালা রেড্ডির জন্য অনেক শুভকামনা। নীতিশ রেড্ডির জন্য তো অবশ্যই শুভকামনা। কারণ সে যত সফল হবে তত বেশি মতিয়ালা রেড্ডির স্বপ্ন সফল হবে। আশা করি সবার কুশল হবে। সবাই ভালো থাকবেন।